জবরদস্তি নয় আর কি। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড কিভাবে গঠিত হয়, তাই না? নিউক্লিক অ্যাসিড কিভাবে গঠিত হয় আমরা দেখেছিলাম যে নিউক্লিক অ্যাসিডের যে বানানোর যে বিল্ডিং ব্লক, যে যেসব ইউনিট দিয়ে পরস্পর যেসব জিনিস পরস্পর লেগে লেগে একটা নিউক্লিক অ্যাসিড গঠিত হয়, সেই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে তিনটি জিনিস থাকে। একটা হচ্ছে তোমার রাইবোজ সুগার, যে রাইবোজ সুগারটা আমাদের বডি এইচএমপি শান্ট পাথওয়ের মাধ্যমে উৎপাদন করে। এই রাইবোজ সুগারে 5টা কার্বন থাকে, যার 1 নম্বর কার্বনে একটা নাইট্রোজেনাস বেস থাকে এবং 5 নম্বর কার্বনে ফসফেট থাকে। ফসফেট একটি হতে পারে, দুটি হতে পারে, তিনটি হতে পারে। একটি হলে মনোফসফেট, দুটো হলে ডাইফসফেট, তিনটা হলে ট্রাইফসফেট। আর 1 নম্বর কার্বনে যে নাইট্রোজেনাস বেস থাকে, সেই নাইট্রোজেনাস বেসটা দুই প্রকার। একটা হচ্ছে পিউরিন বেস, একটা হচ্ছে পাইরিমিডিন বেস। পিউরিন বেস হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, ইউরিক অ্যাসিড। আর পাইরিমিডিন বেস হচ্ছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, ওরোটিক অ্যাসিড আছে। তাহলে ডিএনএ আরএনএর মধ্যে মোট 5 প্রকার নাইট্রোজেনাস বেস ইউজ হয়: অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। এর মধ্যে আরএনএর মধ্যে শুধুমাত্র ইউরাসিল থাকে, ইন স্পাইট অফ থাইমিন। ঠিক আছে? আর ডিএনএ এর মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন থাকে। দুটো নিউক্লিওটাইড পরস্পরের সাথে যুক্ত হয় যে বন্ড দিয়ে, সেই বন্ডটার নাম হচ্ছে 3' to 5' ফসফোডাইএস্টার বন্ড। এটা একটা শক্ত বন্ড, এটা সহজে ছোটানো যায় না। আর একটা ডিএনএ এর মধ্যে আমরা জানি দুটো স্ট্র্যান্ড থাকে, দুটো নিউক্লিক অ্যাসিড পরস্পর যুক্ত হয়। এই বন্ডিং গুলো হয় হচ্ছে তোমার বিটুইন অ্যাডেনিন অ্যান্ড থাইমিন অ্যান্ড সাইটোসিন, AGTC। এ আর জি এর মধ্যে আর টি আর সি এর মধ্যে এই বন্ডিং গুলো হয় হচ্ছে হাইড্রোজেন বন্ড। এ আর টি এর মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড থাকে, টি আর সি এর মধ্যে 3টা হাইড্রোজেন বন্ড থাকে। হাইড্রোজেন বন্ড উইক বন্ড, সেই জন্য খুব সহজে পিএইচ অল্টারেশন করলে, হিট দিলে, ফ্রিজিং করলে এই বন্ড গুলাকে ছাড়াই ফেলা যায়। দ্যাট ইজ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে ট্রিটমেন্ট করলে এগুলো দিয়ে সিঙ্গেল স্ট্যান্ডার্ড নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার পাওয়া যেতে পারে। ওয়াটসন এবং ক্রিক একটা ডবল হেলিকাল স্ট্রাকচার মডেল দিয়েছিলেন। ওনারা বলেছেন অ্যান্টি প্যারালাল ফ্যাশনে স্পাইরাল স্টেয়ারকেসের মতো, এবং এইটাকে আমরা এতদিন দেখেছি, তাই না? আজকে আমরা নতুন ক্লাস, এবং আমরা গতদিন ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য দেখেছি এবং নিউক্লিওটাইডের ফাংশন দেখেছি। আজকে আমরা নতুন ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা যেটা দেখবো, যে কালকে আমরা দেখেছিলাম যে কিভাবে পিউরিন নিউক্লিয়াস একটা 9 অ্যাটম অ্যারোমেটিক হেটারোসাইক্লিক মলিকিউল, যার মধ্যে 4টা নাইট্রোজেন, 5টা কার্বন থাকে। এই অ্যাটমগুলোর সোর্স কি এটা আমরা দেখেছিলাম, এবং সেগুলোই হচ্ছে র মেটেরিয়াল ফর পিউরিন নিউক্লিয়াস সিনথেসিস। আজকে আমরা দেখবো যে পিউরিন নিউক্লিয়াস কিভাবে ক্যাটাবলিজম হয়। ক্যাটাবলিজম মানে ভেঙে যায়, ভেঙে গেলে কি প্রোডাকশন হয়। তো একটা অ্যাডিনোসিন মনোফসফেট, এইটা একটা তোমার নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের মধ্যে অ্যাডেনিন আছে। অ্যাডেনিন মানে হচ্ছে একটা পিউরিন,
পিউরিন নিউক্লিওটাইড এটা। হ্যাঁ, তো অ্যাডিনোসিন মনোফসফেট থেকে যদি একটা ফসফেট বেরিয়ে যায় তাহলে অ্যাডিনোসিনে পরিণত হয়, এইটা আলটিমেটলি ইনোসিন হয়ে হাইপোজ্যান্থিন হয়। আমরা জানি পিউরিন সাধারণত দুই প্রকার, মানে ডিএনএ এর মধ্যে দুই প্রকার পিউরিন থাকে, একটা অ্যাডিনিন গুয়ানিন। অ্যাডিনোসিন মনোফসফেট আর গুয়ানোসিন মনোফসফেট। গুয়ানোসিন থেকেও সেরকম একটা যদি ফসফেট বেরিয়ে যায় তাহলে যেটা থাকে সেটাকে আমরা বলি গুয়ানোসিন। হ্যাঁ, এবং এইটা আলটিমেটলি হাইপোজ্যান্থিন অথবা জ্যান্থিন হয়। হ্যাঁ, তো জ্যান্থিন থেকে জ্যান্থিন অক্সিডেজ বলে একটা এনজাইম আছে, জ্যান্থিন অক্সিডেজ। জ্যান্থিন অক্সিডেজ এই এনজাইমের মাধ্যমে আলটিমেটলি ইউরিক অ্যাসিড প্রোডাকশন হয়। তাহলে পরীক্ষার সময় তোমাদের যেটা ধরবে যে হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ পিউরিন পিউরিন ক্যাটাবলিজম। হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ পিউরিন ক্যাটাবলিজম অর ডিগ্রেডেশন। ধ্বংস যখন হয়ে যায়, ডিগ্রেডেশন, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড এই কোনো কারণে যদি ইউরিক অ্যাসিডটা সাধারণত কিডনি দিয়ে বেরিয়ে যায়, কিডনি দিয়ে থ্রু ইউরিন ইউরিক অ্যাসিড ইজ excreted through the body. If uric acid cannot be excreted for some reason due to overproduction or due to less excretion from the body, then uric acid may be deposited in the extracellular fluid, or uric acid may be deposited, or uric acid may be more in blood. This condition will be called hyper. Hyper means more. Hyperuricemia. Hyperuricemia. তাহলে what is hyperuricemia? More uric acid or more than normal concentration of uric acid in blood. It is called hyperuricemia. If there is hyperuricemia, then uric acid may be deposited in the synovial fluid. If there is hyperuricemia, আমি ইফ বলেছি, হ্যাঁ, মানে সবসময় হাইপারইউরিসেমিয়া হলেই যে ইউরিক অ্যাসিড এই সাইনোভিয়াল স্পেসে জমা হবে সেমন কিন্তু না। If there is hyperuricemia, then uric acid may be deposited in the synovial fluid. এই যে এখানে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, ইউরিক অ্যাসিড ব্লাডে জমে জমে ক্রিস্টাল ফর্মেশন করে, ক্রিস্টাল ফর্মেশন করে এইটা সাইনোভিয়াল ফ্লুইডে জমা হইতে পারে। জমা হলে এই জয়েন্টটা দেখো ফুলে গেছে, এই জয়েন্টটা নরমাল, এই জয়েন্টটা দেখো ফুলে গেছে, এই জয়েন্টটা তোমার ফুলে গিয়েছে, এইটা একটা অসুখ। ঠিক আছে, এইটা একটা অসুখ। এই যে ক্রিস্টাল, ইউরিক অ্যাসিড যে ক্রিস্টালটা জমা হয়, এই ক্রিস্টালটা একটা নাম আছে, এই এটা নাম হচ্ছে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল। মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল, এমএসইউ ক্রিস্টাল। এই এমএসইউ ক্রিস্টাল সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে জমা হয়ে জয়েন্টকে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করতে পারে, তখন জয়েন্ট ফুলে যায়, ব্যথা হয়। হ্যাঁ, জয়েন্ট ফুলে যায়, ব্যথা হয়। ঠিক আছে, এখানে যে ছবিটা দিয়েছে সেটা একটা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের মধ্যে তোমার এই যে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল গুলা দেখা যাচ্ছে। মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল গুলো, এগুলো মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং আলটিমেটলি তোমার এরকম জয়েন্ট ফুলে যায়।
জয়েন্ট গুলো ফুলে যায়। সাধারণত পায়ের জয়েন্ট বেশি ফুলে যায়। এই কন্ডিশনটার নাম হচ্ছে গাউট। গাউট। এরকম মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল জমা হয়ে যদি জয়েন্ট ফুলে যায় তাহলে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে গাউট। মনে থাকবে? এটা পরীক্ষার সময় ধরবে, এই জন্য বারবার বলতেছি। গাউট, GOUT, গাউট, বা গাউটি আর্থ্রাইটিসও বলা হয়, গাউট বললেই চলবে। তাহলে হোয়াট ইজ গাউট? Gout is an inflammatory condition of joints due to deposition of monosodium urate crystal in the synovial joint. ওকে, তাহলে যদি কোনো কারণে পিউরিন নিউক্লিয়াসের ক্যাটাবলিজম বাধাগ্রস্ত হয় তাহলে যে কন্ডিশনটা হয় সেটা হচ্ছে হাইপার ইউরিসেমিয়া। হাইপার ইউরিসেমিয়া। হাইপার ইউরিসেমিয়া হলে গাউট হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে? যেমন সিগারেট খেলে লাং ক্যান্সার হয়, কিন্তু সবার কিন্তু হয় না। সবার কি হয়? সবার হয় না। একটা ধরো 80 বছরের বুড়া, সে জোয়ান কাল থেকে সিগারেট খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সে সুস্থ আছে, তাই না? তাহলে এটা হতে পারে, হ্যাঁ। তাহলে আবার নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। সেরকম হাইপার ইউরেসিমিয়া থেকে গাউট হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক আছে? অনেক সময় দেখবা শীতকালে যারা একটু বয়স্ক আছে তারা বলে ব্যথা, গায়ে ব্যথা, গা হাত পায়ে ব্যথা। হ্যাঁ, অনেকে বলে না, বিশেষ করে দাদা দাদি যাদের একটু বাতের ব্যথা আছে, বলে শীতকালে ব্যথাটা বাড়ে। কেন বাড়ে কে বলতে পারবে? বলো দেখি, কে বলতে পারবে যে শীতকালে গা হাত পা ব্যথা বেড়ে যায় কেন? কে বলতে পারবা? হ্যাঁ, কেউ বলবে না? আচ্ছা, আমি বলে জয়েন্টে দিই। ইউরিক অ্যাসিড জমা হয়। ইউরিক অ্যাসিড জমা হয়, কিন্তু শীতকালের সাথে ইউরিক অ্যাসিড জমা হওয়ার কি সম্পর্ক বলো তো? শীত এমন তো না যে গরমকালে ইউরিক অ্যাসিড প্রোডাকশন হয় না, শীতকালে হয়, তাই না? যাই হোক, আমি বলি তোমার। শীতকালে পানি কম খাই বলে স্যার আমাদের ইউরিন কম বের হয় এই জন্য। ভালো যুক্তি দিছে ছেলেটা। পানি অবশ্যই শীতকালে কমই খাওয়া হয়, তবে উত্তরটা সেটা না। কিছু কিছু খাদ্যের মধ্যে ইউরিক অ্যাসিড বেশি থাকে, হ্যাঁ। কিছু কিছু খাদ্যের মধ্যে ইউরিক অ্যাসিড বেশি থাকে। তোমরা যদি গুগলে সার্চ দাও যে ইউরিসেমিক ডায়েট বা ডায়েট কন্টেইনিং হাই ইউরিক অ্যাসিড, দেখবা বিশাল একটা লিস্ট বের হয়ে গেছে। এর মধ্যে দেখবা যে শীতকালীন যে সবজিগুলো আছে, শীতকালে তো সবজি খেতে সবাই পছন্দ করে না, ফুলকপি, বাঁধাকপি, শিম, এই সবগুলোর মধ্যে ইউরিক অ্যাসিড বেশি। হ্যাঁ, তো এইটা একটা কারণ আর কি। ঠিক আছে? আর শীতকালে একটু ইনফ্লামেশনও বেশি হয় ঠান্ডার জন্য, এটা একটা কারণ। প্লাস এটার জন্য তোমার ইয়া বেশি হয়, ব্যথা বেশি হয়। ঠিক আছে? তো যা হোক, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে পিউরিন মেটাবলিজম। পিউরিন যখন ক্যাটাবলিজম হয় তখন ইউরিক অ্যাসিড প্রোডাকশন হয়। ইউরিক অ্যাসিড যদি কোনো কারণে বেশি প্রোডাকশন হয় অথবা যদি ইউরিনের মাধ্যমে বের হতে না পারে তাহলে এটা বডিতে ডিপোজিশন হতে পারে। যদি বডিতে বেশি বেশি ইউরিক অ্যাসিড ডিপোজিশন হয় নর্মাল কনসেন্ট্রেশন থেকে বেশি, তাহলে এটাকে বলে হাইপার ইউরেসিমিয়া। হাইপার ইউরেসিমিয়া হলে একটা পর্যায়ে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল সাইনোভিয়াল জয়েন্টে জমা হইতে পারে, সবসময় হবে তা না, হতে পারে। হলে তোমার জয়েন্ট ফুলে যায়, একটা ডিজিজ হয়, ডিজিজটাকে আমরা বলি গাউট। ঠিক আছে? আর পাইরিমিডিন যখন ক্যাটাবলিজম হয়, পাইরিমিডিন যখন ক্যাটাবলিজম হয় তখন যেগুলো প্রোডাকশন হয় সেটা হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, NH3। ঠিক আছে? অ্যাসিটাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, কার্বন ডাই অক্সাইড, NH3, এগুলা কি হয়? এগুলো তোমার সাধারণত বডিতে জমা হয় না। কেন জমা হয় না? কারণ এগুলা TCA সাইকেলে ঢুকে, দেখো এগুলো সব TCA সাইকেলের সাবস্ট্রেট, এগুলো আলটিমেটলি TCA সাইকেলে ঢুকে যায়। কাজে এগুলা সাধারণত জমা হয় না, পাইরিমিডিন নিউক্লিয়াস বডিতে জমা হয় না, ডিজিজ হওয়ার কোনো চান্স নেই। তবে ইউরিক অ্যাসিড থেকে যেগুলো হয় সেটা, এখান থেকে যেটা পরীক্ষার সময় ধরবে যে হোয়াট আর দ্য এন্ড প্রোডাক্টস অফ পিউরিন
ক্যাটাবলিজম, তখন বলবে ইউরিক অ্যাসিড। এর সাথে ধরবে যে হোয়াট আর দ্য এন্ড প্রোডাক্ট অফ পাইরিমিডিন ক্যাটাবলিজম, তখন বলতে হবে অ্যাসিটাইল কোয়ে, সাকসিনিল কোয়ে, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা প্রোটিন, এটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন নাম থেকে বোঝা যাচ্ছে দিস ইজ এ কনজুগেট প্রোটিন containing nucleic acid and protein at the ratio of 1:1. That is same amount of nucleic acid and same amount of protein constitute. ঠিক আছে, protein part of nucleoprotein are of two types. এই যে নিউক্লিয় প্রোটিন মানে যখন নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন যখন জড়ায় পেঁচায় থাকবে তখন এটাকে আমরা নিউক্লিয় প্রোটিন বলি। ঠিক আছে, এই নিউক্লিয় প্রোটিনের যে প্রোটিন অংশটা আছে সেটা দুই প্রকার, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন আবার 5 প্রকার, H1, H2A, H2B, H3, H4। আর নন হিস্টোন প্রোটিনের মধ্যে আছে টোপো আইসোমারেজ, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। ঠিক আছে, এর মধ্যে হিস্টোন প্রোটিন গুলা তোমার ডিএনএ কে পেঁচিয়ে রাখে। ডিএনএ অর্গানাইজেশন, যে এত বড় একটা ডিএনএ মলিকিউল, এত বড় একটা ডিএনএ মলিকিউল যে সেলের মধ্যে গোটায় পাকায় আছে, এটাকে ওই যে পাকাতে সাহায্য করে হচ্ছে তোমার এই হিস্টোন প্রোটিন। আর নন হিস্টোন প্রোটিন গুলা এই তোমার যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সলেশন হয়, তখন দেখবা যে আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে পড়বো যে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, টোপোআইসোমারেজ, এগুলো কথাগুলো আসবে, ওগুলো সব নন হিস্টোন প্রোটিন। ঠিক আছে, তো এই হিস্টোন প্রোটিন গুলো পজিটিভলি চার্জ থাকে এবং আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড নেগেটিভলি চার্জ। সো আমরা জানি পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ পার্টিকলস হ্যাজ অ্যাফিনিটি টুগেদার। সো এগুলা পরস্পরকে আকর্ষণ করে রাখে, ফলে এগুলো একসাথে ছাড়ানো যায় না আর কি। ঠিক আছে, এটা ফাংশন কি নিউক্লিয় প্রোটিনের ডিএনএ অর্গানাইজেশন এন্ড প্যাকেজিং, ডিএনএ কে প্যাকেট করে রাখে। হ্যাঁ, তোমার এত বিশাল একটা জিনিস 6 ফুটের, মানে ডিএনএ কে যদি তোমার স্ট্রেচ করা হয়, লম্বা করা হয়, তাহলে 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তো এইটাকে যে পাকায় টাকায় একদম ছোট করে ডিএনএ সেলের নিউক্লিয়াসের মধ্যে ঢোকায় ফেলা, এটাকে আমরা বলি ডিএনএ অর্গানাইজেশন এন্ড প্যাকেজিং। এই প্যাকেজিং এ তোমার নিউক্লিয় প্রোটিনটা কাজ করে। তারপর ডিএনএটা যে ভাঙতেছে না, ডিএনএর মধ্যে তো অসংখ্য ইনফরমেশন, কোটি কোটি ইনফরমেশন আছে, তাই না, জিন আছে। এই জিনগুলো যাতে নষ্ট না হয়, এই জন্য এটা তোমার ডিএনএটাকে স্টেবিলাইজ করে এবং জিন এক্সপ্রেশনে এটা রেগুলেশন করে। জিন এক্সপ্রেশনটা কি? জিন এক্সপ্রেশনটা মানে তোমার আমাদের প্রতিটা সেলের মধ্যে কিন্তু একই ডিএনএ আছে। আমার মাথার চুলের সেলের মধ্যে যে ডিএনএটা আছে, আমার প্যানক্রিয়াসের বিটা সেলে কিন্তু ওই একই ডিএনএ আছে। তারপরও প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বের হয় আর চুল থেকে কিন্তু কোনো ইনসুলিন বের হচ্ছে না। তার মানে এক একটা জিন এক এক জায়গায় এক্সপ্রেস করে, তার স্বভাব ফুটায় তোলে। এইটাকে আমরা বলি জিন এক্সপ্রেশন। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানে তোমার নিউক্লিয় প্রোটিনের রোল আছে। নেক্সট আমাদের আরএনএ। আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা গতকাল দেখেছি যে সুগারটা যদি রাইবোজ সুগার হয় তাহলে এটাকে আমরা বলি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর সুগারটা যদি ডিঅক্সিরাইবোজ হয় তাহলে এটাকে আমরা বলি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো আরএনএ আমরা জানি সিঙ্গেল স্ট্র্যান্ডেড এবং এখানে বেসগুলোর মধ্যে আছে সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন এন্ড অ্যাডেনিন। আরএনএর টাইপস হচ্ছে মেইনলি 3 টাইপস এবং এটাকে আসলে বলা উচিত এভাবে যে আরএনএ কিন্তু অনেক প্রকার আরএনএ আছে। There are many types of RNA, but the RNA, the RNAs that help in protein synthesis, এটা বলা উচিত। এইটা হচ্ছে তোমার 3 প্রকার মূলত। দি আরএনএস, আরো অনেক প্রকার আরএনএ আছে, স্মল নিউক্লিয়ার আরএনএ আছে, হেটেরোনিউক্লিয়ার আরএনএ আছে, হ্যাঁ, আরো অনেক প্রকার আরএনএ আছে। এগুলো আমরা জানবো না, আমরা শুধু জানবো যে যেসব আরএনএ প্রোটিন সিনথেসিসে হেল্প করে সেটা মূলত 3 প্রকার। একটা হচ্ছে আরআরএনএ, টিআরএনএ, এমআরএনএ। আরআরএনএ মানে হচ্ছে তোমার রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ মিন্স ট্রান্সফার আরএনএ, এমআরএনএ মিন্স মেসেঞ্জার আরএনএ। তোমরা এগুলো সব জানো। rRNA or ribosomal RNA represents 80% of the total RNA in the cell and found in ribosome and nucleolus.
আর সেলের মধ্যে একটা অর্গানেলি থাকে, সেটার নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কয় প্রকার বলো তো? রাইবোজোম কয় প্রকার? 70s 80s না, রাইবোজোম 70 রাইবোজোম হচ্ছে তোমার স্মুথ রাইবোজোম, সরি স্যার ওটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলোর মধ্যে যখন রাইবোজোম লাগানো থাকে তখন এটাকে বলা যায় রাপ। আর যদি এরকম না থাকে তাহলে স্মুথ। আর ও ঠিকই বলছে, রাইবোজোম কয়েক প্রকার হয়, তার মধ্যে কয়েক মানে ভেদভাগের উপরে। যাই হোক, তো আরএনএ কোথায় পাওয়া যায়? রাইবোজোম আর নিউক্লিওলাসে পাওয়া যায়, and act as a platform where mRNA and tRNA interact for protein synthesis. আমরা পরবর্তীতে দেখব যে প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন যখন হয় তখন ওইটার একটা ফ্যাক্টরি লাগে, একটা প্ল্যাটফর্ম লাগে। হ্যাঁ, যেমন তোমরা যে ডাক্তার হবা, তোমাদের ডাক্তার হওয়ার প্ল্যাটফর্ম কি? সাতক্ষীরা মেডিকেল কলেজ। হ্যাঁ, সাতক্ষীরা মেডিকেল কলেজের মাধ্যমে তোমরা ডাক্তার হবা, তাই না? তো এইটা তোমার তোমার এখানে তোমরা ইন্টারঅ্যাক্ট করতেছো, হ্যাঁ তোমরা ইন্টারঅ্যাক্ট করতেছো, তারপরে তোমার টিচাররা ইন্টারঅ্যাক্ট করতেছে, রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি ইন্টারঅ্যাক্ট করতে, সবাই ইন্টারঅ্যাক্ট করে আলটিমেটলি একটা স্টুডেন্টকে ডাক্তার বানাচ্ছে। কিন্তু এটা প্ল্যাটফর্ম কোথায় কোথায় এসে ইন্টারঅ্যাক্ট করতেছে? তোমরা পড়াশোনা করতেছো সাতক্ষীরা মেডিকেল কলেজের বিল্ডিং এ, পরীক্ষা দিচ্ছ সাতক্ষীরা মেডিকেল কলেজের বিল্ডিং এ, আমরা সাতক্ষীরা মেডিকেল কলেজে চাকরি করতেছি, তোমাদের পড়াচ্ছি। তো এই যে প্ল্যাটফর্মটা, এইটা হচ্ছে তোমার সাতক্ষীরা মেডিকেল কলেজ। সেরকম প্রোটিন সিনথেসিসের জন্য অ্যামাইনো অ্যাসিড লাগে, টিআরএনএ লাগে, আর মেসেঞ্জার আরএনএ লাগে, অনেকে বিভিন্ন এনজাইম লাগে, বিভিন্ন আয়ন লাগে, কিন্তু সবগুলো ইন্টারঅ্যাক্ট কোথায় করে? ফ্যাক্টরিটা কোথায়? রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, দিস ইজ দ্য আরআরএনএ ইজ দ্য প্ল্যাটফর্ম ফর প্রোটিন সিনথেসিস, বা or you can say factory for protein synthesis. নেক্সট হচ্ছে আমাদের এই যে প্রোক্যারিওটিক আরআরএনএ তিন প্রকার, যাতে 23S, 16S, 5S. S for what? ভেদভাগ ইউনিট স্যার। সেডিমেন্টেশন ভেদভাগ, SVEDVE, ভেদভাগ ইউনিট। বৈজ্ঞানিক ভেদবার্গ সাহেব এটা আবিষ্কার করেছেন, এটাকে আমরা ভেদভাগ ইউনিট বলি। এইটা সাধারণত ডিপেন্ডস অন সাইজ অফ পার্টিকেল। আরেকজন বলছে সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট, এটাও ঠিক আছে, সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট। এই জন্য এগুলো সাধারণত সবসময় যোগফল এক হয় না। হ্যাঁ, আর প্রোক্যারিওটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়া সেল, আর ইউক্যারিওটিক মানে হচ্ছে ম্যামেলিয়ান সেল, এটা মনে রাখতে হবে। প্রোক্যারিওটিক সেলস আর ব্যাকটেরিয়াল সেল, আর ইউক্যারিওটিক সেলস আর ম্যামেলিয়ান সেল আর হিউম্যান সেল। হিউম্যান সেলের আরআরএনএ কে চার ভাগে ভাগ করা যায়, 28S, 18S, 5.8S and 5S. tRNA is the smallest of the three major types of RNA and represents 15% of the total RNA in the cell. এবং এটাকে বলা acts as adapter molecule. এই tRNA ছবিটা আঁকা লাগবে, হ্যাঁ ছবিটা আঁকা শেখা লাগবে, এটা পরীক্ষায় আসে। তো tRNA ছবিটা হচ্ছে এরকম একটা কভার লিফের মতো একটা স্ট্রাকচার, কভার লিফ, এটাকে আমরা বলি কভার লিফ টাইপ স্ট্রাকচার। এটা পরীক্ষার সময় ধরা হয় কিন্তু, হ্যাঁ tRNA দেখতে কেমন, দেখতে কেমন, তখন কি বলতে হবে? কাভার লিফ টাইপ স্ট্রাকচার, কাভার লিফ, COV আর কাভার, LEAF লিফ, কাভার লিফ। কাভার লিফ মানে কি স্যার? লবঙ্গ পাতা। লবঙ্গ পাতা? জি স্যার, ক্লোভার লিফ। ক্লোভার লিফ না? জি স্যার, ক্লোভার লিফ। আচ্ছা, হ্যাঁ ক্লোভার লিফ। ক্লোভার লিফ, হ্যাঁ সুন্দর। আজকে আমি একটা সুন্দর জিনিস শিখলাম, এই ক্লোভার লিফের ছবি বের করলাম ইয়াতে। এটা সাধারণত 4টা পাতা থাকে, হ্যাঁ
4টা অথবা 3টা পাতা থাকে ক্লোভারলি, এই 3টা পাতা থাকে। দেখো এটা হলো 3টা পাতা, এই একটা পাতা, এই একটা পাতা, এই একটা পাতা। আর এটা পরীক্ষায় আঁকতে হয় কিন্তু, এই যে 3 প্রাইম এন্ড আর 5 প্রাইম এন্ড, 3 প্রাইম এন্ডে তোমার অ্যামাইনো অ্যাসিড গুলো লাগে। আমরা জানি প্রোটিনস আর formed by joining amino acid together, তাই না? তো অ্যামাইনো অ্যাসিড কে ধরে ধরে নিয়ে এসে লাগায় দেয় হচ্ছে তোমার এই টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। তো অ্যামাইনো অ্যাসিড গুলাকে ধরে এই হাত দিয়ে, 3 প্রাইম এন্ডে যে হাতটা থাকে সেখানে তোমার অ্যামাইনো অ্যাসিড গুলাকে ধরে। আর এবং এখানে তোমার আনইউজুয়াল কিছু বেস থাকে, এবং এখানে 3টা কাভারকে নাম আছে, একটা টি লুপ, একটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ, একটা হচ্ছে ডি লুপ। টি লুপ, অ্যান্টিকোডন লুপ এবং ডি লুপ। অ্যান্টিকোডনের মধ্যে কোডনের অপোজিট জিনিস লাগানো থাকে। অপোজিট মানে কি? আমরা জানি এ এর অপোজিট হচ্ছে টি, জি এর অপোজিট হচ্ছে, আসছেন 1 মিনিট। হ্যাঁ, আমরা জানি যে এ এর অপোজিট টি, জি এর অপোজিট সি, অথবা এ এর অপোজিট ইউ হতে পারে ইন কেস অফ আরএনএ। তো এইখানে যখনই তোমার একটা কোডের মধ্যে এই কোডন, এটা জেনেটিক কোড আর কি, হ্যাঁ, জেনেটিক কোডের মধ্যে তোমার এরকম আমরা পরবর্তীতে দেখবো যে বিভিন্ন নিউক্লিওটাইড গুলো এভাবে লাগানো থাকে, জি ইউ সি এ জি। এইটার অপোজিট থাকে তোমার এই টিআরএনএ অ্যান্টিকোডন লুপের মধ্যে, এর অপোজিট থাকে, হ্যাঁ, যেমন জি এর অপোজিট সি, এর অপোজিট ইউ, জি এর অপোজিট সি। আবার পরবর্তীতে এইটার অপোজিট থাকবে এ, এটার অপোজিট থাকবে ইউ, জি এর অপোজিট থাকবে সি, এরকম। হ্যাঁ, তো এরকম অপোজিট থাকে বলে এটাকে আমরা বলি অ্যান্টিকোডন লুপ। আর অ্যাডাপ্টার মলিকুল কেন বলে? অ্যাডাপ্টার মলিকুল, হোয়াট ইজ অ্যাডাপ্টার? অ্যাডাপ্টার হচ্ছে তোমার যেটা অ্যাডাপশন করে, পাল্টায় দেয়, তাই না? যেমন তোমরা মোবাইলের চার্জার ইউজ করো, সবাই আমাদের মোবাইল আছে, মোবাইলের চার্জার আছে। মোবাইলের চার্জারে একটা ওই যেটা প্লাগ ইন করা হয় সকেটের মধ্যে, সেখানে একটা মোটা একটা জিনিস থাকে, এটাকে আমরা বলি অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার কি জিনিস? অ্যাডাপ্টার হচ্ছে এই যে আমাদের বৈদ্যুতিক যে ভোল্ট 220 ভোল্ট থাকে নরমালি, আর আমাদের মোবাইলের জন্য লাগে 1.5 ভোল্ট 2 ভোল্ট এরকম। এই যে অ্যাডাপশন করতেছে, এইটাকে যে কমায় আনতেছে, এটাকে আমরা বলতেছি অ্যাডাপ্টার। তো এই যে তোমার এমআরএনএ এর কোডন গুলোকে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের মাধ্যমে যে পরিবর্তন করতেছে, এইটা হচ্ছে তোমার এই টিআরএনএ। এই জন্য এটা অ্যাক্টস অ্যাজ অ্যাডাপ্টার মলিকুল। তোমার মেমোরি কার্ডের মধ্যে, মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে তোমার প্রচুর ইনফরমেশন থাকে, সিনেমা থাকতে পারে, গান থাকতে পারে, বই থাকতে পারে, ছবি থাকতে পারে। তো এগুলো কিন্তু একটা মেমোরি কার্ড তুমি হাতে ধরতে তুমি কিন্তু কিছু বুঝবা না যে মেমোরি কার্ডের মধ্যে কি আছে। যখন তুমি এইটা অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইসের মধ্যে লাগালা, একটা মেমোরি কার্ড রিডারের মধ্যে লাগালা, অথবা একটা মোবাইলের মধ্যে ঢোকালা, তখনই কিন্তু ওই মোবাইলের ওই মেমোরি কার্ডের মধ্যে কি সেটা তুমি দেখতে পাচ্ছ, তাই না? তাহলে ওইটা পড়ার জন্য একটা স্পেসিফিক জিনিস লাগবে, যেটা ওর ভিতরের ইনফরমেশন গুলোকে তোমার স্ক্রিনে ফুটাই তুলতেছে, সেটা হচ্ছে তোমার অ্যাডাপ্টার মলিকুল। সেরকম এই কোডের মধ্যে, মেসেঞ্জার আরএনএ কোডের মধ্যে কি আছে এটা কিন্তু অন্য কেউ পড়তে পারে না, এটাকে পড়তে পারে কে? ট্রান্সফার আরএনএ। সো ট্রান্সফার আরএনএ ইজ কল্ড adapter molecule. I think it is clear. Next, messenger RNA represents 5% of the total RNA on the cell, contains only exon. আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে এক্সন আছে, ইন্ট্রনস আছে, এগুলো কি জিনের মধ্যে আছে। ম্যাচিউর এমআরএনএ এর মধ্যে কোনো ইন্ট্রন থাকে না, শুধু এক্সন থাকে, এক্সনের মধ্যে ইনফরমেশন থাকে। এটা আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে দেখবো। এটা কোথায় পাওয়া যায়? ইন নিউক্লিওলাস এন্ড সাইটোপ্লাজম, এন্ড দিস ইজ মনোসিস্টোনিক। মনোসিস্টোনিক মানে কি? কেউ কি জানো হোয়াট ইজ মনোসিস্টোনিক? স্যার সিস্টোন একটি থাকবে। হ্যাঁ, সিস্টোন কি জিনিস? সিস্টোন, হোয়াট ইজ সিস্টোন? স্যার জিনের কার্যের একক। সিস্টোন, সিস্টোন মিন্স জিন। আর মনো মানে তো জানো একটা। তাহলে যেই মেসেঞ্জার আরএনএ শুধুমাত্র একটা জিন থেকে ইনফরমেশন নেয়, the messenger RNA which carry information from only one gene is called monosystonic. This is property of eukaryotic
ইউক্যারিওটিক এমআরএনএ। কিন্তু প্রোক্যারিওটিক এমআরএনএ তোমার মাল্টিপল জিন থেকে ইনফরমেশন নিতে পারে, কিন্তু ইউক্যারিওটিক এমআরএনএ শুধুমাত্র একটা জিন থেকে ইনফরমেশন নেয়, মেসেজ নেয়। সেজন্য এটাকে আমরা বলি মনোসিস্ট্রনিক। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এটা ফাংশন কি? কনভে জেনেটিক ইনফরমেশন ফ্রম ডিএনএ এন্ড দেন act as template to translate genetic information for protein synthesis। এটা ডিএনএ থেকে এটা ইনফরমেশন নেয় যে এরকম একটা যে ডিএনএ মধ্যে ইনফরমেশন থাকে যে তোমার মাথার চুলটা এরকম হবে, ঠিক আছে, সিল্কি হবে নাকি কোকড়া হবে নাকি ফ্যাসফেসে হবে নাকি খুব শক্ত হবে, এগুলো সব তোমার ইনফরমেশন ডিএনএ এর মধ্যে থাকে। এই ইনফরমেশনটা নিয়ে আসে মেসেঞ্জার আরএনএ, মেসেজটা নিয়ে আসে মেসেঞ্জার আরএনএ। এরপরে এইটার অনুযায়ী চুলের প্রোটিন তৈরি করবে যেই জায়গায়, সেটা হচ্ছে তোমার আরএনএ এর মধ্যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সিয়ালি যুক্ত হয়ে হবে। হ্যাঁ, আমার চুলের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্স, এইটা তোমাদের চুলের মধ্যে থাকবে না। এটা কিছু ডিফারেন্স থাকবে, বেশিরভাগই এক হবে, কিছু কিছু ডিফারেন্স থাকবে। তো এইটাকে আমরা বলতেছি, এইটাকে তো এই যে ইনফরমেশন গুলো নিয়ে আসতেছে এটা মেসেঞ্জার আরএনএ নিয়ে আসতেছে, ঠিক আছে। যেমন এই যে এখানে ছবিটা দেখাইছে যে এই যে AUG, এটা একটা কোডন, এটা কোডন, থ্রেওনিনের কোড, এটা গ্লাইসিনের কোড, এরকম বিভিন্ন থাকে। এই মেসেজটা তোমার থাকে হচ্ছে তোমার মেসেঞ্জার আরএনএ এর মধ্যে, ঠিক আছে। এই তিনটা আরএনএ ডিফারেন্স পরীক্ষায় আসে, কোনটার কত পার্সেন্ট কোথায় থাকে, ফাংশন কি, সাইজ কি এবং কার সাথে এটা লেগে যায়, এটা পড়া মুখস্থ করা। হ্যাঁ, এটা এবিসির মধ্যে টেবিলটা আছে, এটা সুন্দর করে মুখস্থ করবে। অর্গানাইজেশন অফ ডিএনএ, এইবার প্রফে এটা আসছে, রাইট ডাউন দ্য অর্গানাইজেশন অফ ডিএনএ উইথ ডায়াগ্রাম সহ টিআরএনএ ডিএনএ অর্গানাইজেশন আসছে। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে দেখো, যে টোটাল ডিএনএ ইজ মেড অফ 6 × 10⁹ বিপি। বিপি মিন্স বেস পেয়ার। এই যে এটি লাগলো একসাথে, জিসি, এগুলোকে বলে বেস পেয়ার। যেহেতু দুটো বেস জোড়ায় আছে, এটাকে বলে বেস পেয়ার, বিপি। বিপি অনেক জায়গায় ইউজ হয়, তাই না? বিপি নরমালি যখন ডাক্তাররা লিখে তখন কি বলে? ব্লাড প্রেশার। তারপরে আর কোথায় বিপি লেখা দেখছো আমাদের ডাক্তারির মধ্যে? এই কে কোথায় বিপি লেখা দেখছো? কোথায় খুব লেখা থাকে? কোথায় লেখা থাকে খেয়াল করছে কেউ? বিপি কোথায় লেখা থাকে? ওষুধের মধ্যে লেখা থাকে, দেখছো? ট্যাবলেটের যে খোসা আছে না, ওখানে লিখবা 500 মিলিগ্রাম, ছোট করে বিপি লেখা থাকে। বিপি তো হয় ব্রিটিশ ফার্মাকোপিয়া। হ্যাঁ, আবার দেখবা ইউএসপি লেখা থাকে, ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। হ্যাঁ, এরকম আর কি। বাংলাদেশে সাধারণত এই দুইটা ফার্মাকোপিয়া হচ্ছে তোমার একটা ওষুধের ফর্মুলেশন কিভাবে হবে, এইটার একটা তোমার বই আর কি, ডিকশনারির মতো একটা। এটা এরকম ওরা ফর্মুলেশন কি হবে এটা। আমাদের দেশে সাধারণত ব্রিটিশ ফার্মাকোপিয়া এবং ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া ইউজ হয়। ইন্ডিয়া তোমার আলাদা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া আছে, ওইটা বাংলাদেশে ফলো করে না, ঠিক আছে। যাই হোক, তো বিপি থেকে যখন আমরা মলিকুলার বায়োলজির মধ্যে বিপি দেখবো, সেটা হচ্ছে বেস পেয়ার, ঠিক আছে, বেস পেয়ার। তাহলে সাধারণত 6 × 10⁹ বেস পেয়ার থাকে, যেটা 1.5 to 2 মিটার লং। 2 মিটার মানে হচ্ছে তোমার প্রায় 6 ফুটের একটু বেশি আর কি। হ্যাঁ, টু অ্যাকোমোডেট ডিএনএ মলিকুল ইজ কম্প্যাক্টেড বাই কয়েলিং এন্ড সুপারকয়েলিং। এটাকে পাকায় নিয়ে আসতে হয়। হ্যাঁ, এবং যখন একদম পাকায় নিয়ে আসে, তখন এরকম একটা এক্স টাইপের স্ট্রাকচার হয়, এটাকে আমরা বলি ক্রোমোজোম। ক্রোমোজোম, তো এইটাকে হচ্ছে তোমার অর্গানাইজেশন। এই যে ক্রোমোজোম তোমরা সব দেখছো, পড়ছো আর কি। ক্রোমোজোম সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে জানবো। এই যে ক্রোমোজোম যে ফরমেশন করতেছে পাকায় ডিএনএ কে পাকায়, এটাকে আমরা বলতেছি অর্গানাইজেশন অফ ডিএনএ। তো এইটা 4টা স্টেপ আছে। একটা হচ্ছে তোমার হিস্টোন, 1 নম্বর স্টেপ হচ্ছে সিনথেসিস অফ হিস্টোন কোর। হিস্টোন কোর কিভাবে ফরমেশন হয়? হিস্টোন কোর ফরমেশন হচ্ছে তোমার একটা অক্টামার মানে কি? অক্টা কোর। এখন তো কোর সম্বন্ধে সবাই জানে, তাই না? মোবাইলের মধ্যে অক্টা কোর, কোয়াড কোর,
কোয়াড কোর প্রসেসর বলে না, 4টা কোর থাকে, 4টা কোর থাকলে কোয়াড কোর, তারপরে কম্পিউটারে ডুয়াল কোর। তো এরকম হিস্টোন প্রোটিন হচ্ছে অক্টা কোর। অক্টা কোর, অক্টা মানে হচ্ছে 4, তাহলে এই একটা কোর, এই একটা কোর, এই একটা কোর, এই একটা কোর, এইটা 5 নম্বর কোর, এটা 6 নম্বর কোর, এটা 7 নম্বর কোর, এটা 8 নম্বর কোর। এই 8টা কোর মিলে একটা বান্ডিল হয়, এই বান্ডিলটাকে বলতেছে অক্টা হিস্টোন কোর। এটা কি কি নিয়ে গঠিত? 2টা H2A, 2টা H2B, 2টা H4, 2টা H3। আমরা জানি যে হিস্টোন প্রোটিন 5 প্রকার, H1, H2A, 2B, H3, H4। তো দুটো দুটো করে H2A, H2B, H3 এবং H4 একসাথে যুক্ত হয়ে একটা অক্টা কোর তৈরি করে, এটাকে আমরা বলতেছি হিস্টোন কোর। এই হিস্টোন কোরের মধ্যে, এটা হচ্ছে প্রথম স্টেপ। এই হিস্টোন কোরের মধ্যে কি হয়, এই ডিএনএ মলিকুল, ডিএনএ মলিকুলটা পাক খায়, ডিএনএ মলিকুলটা পাক খায়। কয় পাক খায়? এবিসির মধ্যে লিখছে 2 পাক, 2 টাইমস। আচ্ছা, আর তোমার হারপারের মধ্যে লিখছে 1.75 টাইমস। হ্যাঁ, লিপিড কটের মধ্যে নিয়ারলি 2 টাইমস। কত ইনফরমেশন আমরা দুই কয় পাক খাইলো, এটা এত বেশি জানার আমার কোন দরকার আছে? 2 পাক খেলেই বাকি, 10 পাক খেলেই বাকি, আমার জানতে হবে যে এটা পাক খাইছে, তাই না? তোমরা বলবো যে 2 পাক, নিয়ারলি 2 টাইমস অর 2 টাইমস। তো এই কোরের মধ্যে তোমার এই নিউক্লিক অ্যাসিডটা 2 পাক খায়। হ্যাঁ, 2 পাক খাওয়ার পরে তোমার এই যে প্রায় 2 পাক খায়। 2 পাক খাওয়ার পরে তোমার আবার একটুখানি ইয়া হয়ে আবার 2 পাক, আরেকটা নিউক্লিওজোম নিউক্লিক অক্টাকোরের মধ্যে আবার 2 পাক খায়, আবার আরেকটার সঙ্গে 2 পাক খায়। তো এইটা হচ্ছে তোমার তসবির মতো, তসবির দানার মতো হয়ে যায়। তসবির তোমার সবাই দেখছো, বা একটা মুক্তার মালা মনে করো। তো মুক্তার মালা তো একটা সুতার মধ্যে অনেকগুলো দানা থাকে, তাই না? ওই দানাগুলো হচ্ছে তোমার এক একটা করে নিউক্লিওজোম স্ট্রিং, এবং ওই দুটো দানার মধ্যে যে ফাঁকা জায়গাটা, এইটাকে আমরা বলতেছি লিঙ্কার ডিএনএ। লিঙ্কার ডিএনএ, লিঙ্কার ডিএনএ এর মধ্যে থাকে কোনটা? H1টা থাকে। আমরা জানি এর মধ্যে কি থাকে? H2A, H2B, H3, H4। আর H1 কোথায় গেল? H1 হচ্ছে তোমার এই লিঙ্কার ডিএনএ এর মধ্যে আছে। তাহলে এরকম তোমার অনেকগুলো নিউক্লিওজোম কোরের মধ্যে এই ডিএনএ, এই যে নিউক্লিক অ্যাসিডের যে স্ট্রিংটা, এটা পাক খায়, পাক খেয়ে এরকম পাক খায়। এইটাকে যখন এরকম হয় তখন এটাকে বলি পলিনিউক্লিওজোম স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে তোমার ওই যে ব্যাডমিন্টনের যে স্ট্রিং বলে ওটাকে, তাই না? ফিতার মতো, হ্যাঁ, এবং বিডেড, এটা বিভিন্ন দানা থাকে। হ্যাঁ, তো এটাকে আমরা বলি পলিনিউক্লিওজোম। পলিনিউক্লিওজোম কেন? কারণ এর মধ্যে এটাকে প্রথমটাকে বলে পলিনিউক্লিওজোম, আর অনেকগুলো নিউক্লিওজোম যেহেতু থাকে এটাকে আমরা বলতেছি পলিনিউক্লিওজোম স্ট্রিং। এই পলিনিউক্লিওজোম স্ট্রিংটা তোমার এই তোমার এরকম পাকায়, নিজেদের গায়ের মধ্যে আবার পাকায়, এই যে এরকম করে পাকায়, তখন এটাকে আমরা বলি ক্রোমাটিন। ধরো তোমার অনেক বড় একটা তসবির দানা, হ্যাঁ, আমার আম্মাকে দেখতাম আগে বিশাল বড় একটা তসবি বানাইছিল, কি জানি আমল বলছিল যে 1000 বার এটা পড়তে হবে। তো 100টা তসবির দানা না হয়ে বুনে বুনে 1000টা দানার একটা বড় একটা তসবি একটা বাক্সের মধ্যে ছিল। ওইটা মাঝে মাঝে বিশাল বড়, প্রায় 7-8 ফুট লম্বা একটা দানার মতো। তো যা হোক, তো এরকম তসবি অনেকে বানায় নাই আর কি। তো ওই মাঝে মাঝে নিজেদের মধ্যে পাকায় যেত, পাকায় গেলে যেটা হতো সেটা হচ্ছে আমরা বলতাম ক্রোমাটিন। এবং ক্রোমাটিন যখন সেল সাইকেলের, সেল ডিভিশনের একটা নির্দিষ্ট সময়ে একটা ক্রোমোজোমের মতো আকৃতি গঠন করে, এক্স এর মতো একটা আকৃতি গঠন করে, এইটা সাধারণত তোমার এরকম থাকে, সেলের মধ্যে এরকম থাকে। শুধু তোমার সেল সাইকেলের নির্দিষ্ট সময়ে এইটা এরকম হয়ে যায়, এরকম পাকানো একটা স্ট্রাকচার হয়ে যায়, তখন এটাকে আমরা বলতেছি ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে হাউ ডিএনএ ইজ অর্গানাইজড, এবং এই ছবিগুলো দিয়ে বলতে হবে। সিনথেসিস অফ হিস্টোন কোর which is an octa core by 2 unit of each
H2A, H2B, H3 and H4, then nucleic acid is surrounded nearly 2 times and to form nucleosome string, and many nucleosomes are connected by linker DNA to form polynucleosome string. They are coiled together to form chromatin, and in the metaphase stage of cell cycle, the chromatin are hypercoiled to form chromosome. This is the organization of DNA. Okay, so এই যে একটা বড় ডিএনএ কে পাকাচ্ছে, প্রাইমারি কয়েলিং হচ্ছে। প্রাইমারি কয়েলিংটা হচ্ছে তোমার প্রথমে যে ডিএনএ ডবল হেলিক্স, এটা প্রাইমারি কয়েলিং। তারপরে সেকেন্ডারি কয়েলিং, এই যে হিস্টোনের মধ্যে যে বাউন্ডিং হচ্ছে, এটা সেকেন্ডারি কয়েলিং। তারপরে ক্রোমাটিন ফাইবার যখন তখন টারশিয়ারি কয়েলিং, এবং এটা যখন ক্রোমোজোমে রূপান্তরিত হয় তখন এটাকে আমরা বলতেছি টারশিয়ারি কয়েলিং বা হাইপার কয়েলড ক্রোমোজোম। ঠিক আছে। তো মেল্টিং মানে কি? মেল্টিং মানে হচ্ছে তোমার গলে যাওয়া, ছাড়াই যাওয়া, গলে যাওয়া। তো আমরা এই যে ডিএনএ যে ডবল স্ট্র্যান্ডের যে হাইড্রোজেন বন্ড গুলা, এটাকে গলায় ফেলা যায়। সেপারেশন অফ ডিএনএ ডবল হেলিক্স বাই ডিসরাপশন অফ হাইড্রোজেন বন্ডস বিটুইন কমপ্লিমেন্টারি বেস পেয়ারস ইজ নোন অ্যাজ মেল্টিং অফ ডিএনএ। এটা কিভাবে করা যায়? এক্সট্রিম পিএইচ, এক্সট্রিম টেম্পারেচার, হাই ইউরিয়া কনসেন্ট্রেশন, এগুলো এইসব সলিউশনের মধ্যে যদি দেওয়া হয়, এই তোমার ইয়া করা যায়, ডিএনএ কে মানে ইয়া করা যায়, ছুড়ে ফেলা যায়, ডাবল স্ট্যান্ডকে সিঙ্গেল স্ট্যান্ড করে ফেলা যায়। এটাকে আমি বলি মেল্টিং অফ ডিএনএ। আর হোয়াট ইজ মেল্টিং টেম্পারেচার? ইট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ 50% অফ হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ ইজ লস্ট। একটা হাইপারকয়েল ডিএনএ এর যে টেম্পারেচারে অর্ধেক ডিএনএ ছাড়াই যাবে, সেটাকে আমরা বলি মেল্টিং টেম্পারেচার। ইট ডিপেন্ডস অন বেস কম্পোজিশন অফ ডিএনএ। বেস এটা বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি এ আর টি এর মধ্যে 2টা ডবল বন্ড থাকে, জি আর সি এর মধ্যে 3টা ডবল বন্ড থাকে। তো যে ডিএনএ যে জায়গাটার মধ্যে তোমার জিসি বেশি থাকে, সেখানে টেম্পারেচার বেশি লাগবে, যেহেতু 3টা করে বন্ড। আর যেসব জায়গায় তোমার এটি বেশি থাকবে, সেখানে টেম্পারেচার কম, যেহেতু 2টা করে বন্ড। তো সেজন্য তোমার এর স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে যে মেল্টিং টেম্পারেচার বেশি লাগবে না কম লাগবে, এই আর কি। তার মানে ডিএনএ এর মেল্টিং টেম্পারেচার কনস্ট্যান্ট না। যদি এটি বেশি থাকে তার টেম্পারেচার কম হবে, যদি জিসি বেশি থাকে তাহলে টেম্পারেচার বেশি হবে। অ্যানিলিং কি? অ্যানিলিং মানে হচ্ছে ওই যে ডিনেচারেশন করার পরে, ডিএনএ ডবল স্ট্র্যান্ডকে ছাড়াই ফেলার পরে ওটা যদি আবার কুল করা হয়, ঠান্ডা করা হয়, তাহলে ওই দুটো স্ট্র্যান্ড আবার পরস্পর লেগে যায়। এটাকে আমরা বলি অ্যানিলিং অফ ডিএনএ। এটা আমরা পরে পিসিআর যখন পড়বো তখন আমরা দেখবো যে ডিএনএ অ্যানিলিং আবার করা হয়, কুল করে এটাকে অ্যানিলিং করে। এটাকে দিস ইজ কল্ড অ্যানিলিং অফ ডিএনএ। সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস. Our next class will be on mitosis, meiosis and cell cycle. Mitosis, meiosis and cell cycle. ঠিক আছে? এই ক্লাসটা হবে ইনশাআল্লাহ আজকে কি বার? সোমবার না? কালকে হ্যাঁ জি স্যার, কালকে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু পার্সেন্টেজ নিয়ে নি, দাঁড়াও। হ্যাঁ